আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ক্লাসে যারা জয়েন করেছেন সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, যেহেতু আমাদের ফ্রি ক্লাস। সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। গত 2 দিন আমরা ফ্রি ক্লাসে শিখেছি সূচক এবং লগারিদম। আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে ধারার উপরে। ধারার আমরা 3টা পার্ট শিখবো। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। স্বাভাবিক সংখ্যার ধারায় আমরা 3টা সূত্র পাবো, সেই সূত্রগুলোর ব্যবহার শিখব। সমান্তর ধারায় আমরা 3টা সূত্র পাবো, সেই সূত্রগুলোর ব্যবহার শিখব। আর গুণোত্তর ধারায় আমরা 3টা সূত্র পাবো, সেই সূত্রগুলোর ব্যবহার শিখব। আমাদের এই অধ্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। আর এই সূত্রগুলো কখন প্রয়োগ করতে হবে, কারণগুলো কি, সেই শর্তগুলো কি, সেগুলো আমি বলে দিব। এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? শর্তগুলো মাথায় রাখতে হবে আর সূত্রগুলো মুখস্থ করতে হবে। যদি আপনি একটা অঙ্ক দেখে চুজ করতে পারেন যে এটা স্বাভাবিক সংখ্যার ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এবং সেই অংশের ভিতরে যে সূত্রগুলো শিখাবো তার মধ্যে কোন প্যাটার্নে অঙ্কটা আছে, সেই প্যাটার্ন দেখে যদি আপনি সূত্র নির্বাচন করতে পারেন, বাস আপনার ধারার অঙ্ক শেখা হয়ে যাবে। প্রবলেমটা হয় হচ্ছে আমরা সূত্র সঠিকভাবে নির্বাচন করতে পারি না। তো আমরা যদি সূত্র সঠিকভাবে নির্বাচন করতে পারি তাহলে আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা সূত্র নির্বাচন করা বা সূত্রের ব্যাপারটা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? তো আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, যারা জয়েন করবে, তারপরে আমরা ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। যেহেতু প্রত্যেকটা সূত্র ওয়াইজ আমরা পড়বো, আজকের ক্লাসটা প্রথম থেকেই ইম্পর্টেন্ট। যদি আমরা ভালোভাবে অঙ্কটা পারতে চাই তাহলে সূত্রগুলোর ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
ওকে, তাহলে আমরা প্রথমে পড়ব হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা। স্বাভাবিক সংখ্যার ধারায় 1 নম্বর সূত্রটা হচ্ছে এরকম, 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n সমান সমান n × n + 1 ডিভাইডেড বাই 2। স্বাভাবিক সংখ্যার অঙ্কগুলো কেমন হবে দেখবেন, অঙ্কগুলো 1 থেকে শুরু হচ্ছে, ক্রমিক আকারে সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে। 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা n সংখ্যক, মানে n এর জায়গায় একটা স্বাভাবিক সংখ্যা থাকবে, ঠিক আছে। এখানে n মানে হচ্ছে শেষ পদে যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে n। তো এরকম যখন কোনো অঙ্ক থাকবে, সেই অঙ্কের সমষ্টি বা যোগফলের সূত্র হচ্ছে n × n + 1 ডিভাইডেড বাই 2। যেমন ধরেন আমি একটা প্রশ্ন বলি, 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস 100 সমান সমান কত? বা 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি কত? যদি আমরা এইভাবে বলি, তাহলে অঙ্কটা শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে। ক্রমিক আকারে সংখ্যা আছে, শেষে n এর জায়গায় একটা স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে শুরু হয়েছে, ক্রমিক সংখ্যা আছে, শেষে n এর জায়গায় একটা স্বাভাবিক সংখ্যা আছে। তার মানে এটা এই সূত্রের অঙ্ক। তখন আমরা এর সমষ্টি বা যোগফলের সূত্র লিখব n × n + 1, সরি n + 1 ডিভাইডেড বাই 2। জাস্ট কাটাকাটি করব, আমাদের অঙ্ক শেষ। গুণগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, গুণগুলো আমি করে দিব না, এটা আপনারা সহজেই সমাধান করতে পারবেন। এখন যদি আপনি 100-র জায়গায় 120 লেখেন, একটা নতুন অঙ্ক। এখানে যদি 200 লেখেন, একটা নতুন অঙ্ক। কিন্তু অঙ্কটা যদি আপনি 1 থেকে শুরু না করে 5 থেকে শুরু করেন, 10 থেকে শুরু করেন, তাহলে কিন্তু এই সূত্রের অঙ্ক হবে না। এই অঙ্কটা শুরু হতে হবে 1 থেকে, ক্রমিক সংখ্যা থাকবে, n সংখ্যক সংখ্যা থাকবে। তখন আমরা এর সমষ্টি সূত্র লিখব n × n + 1 ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্রথম সূত্র, এটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। সবাই উঠায় না। ওকে, এবার আমরা শিখব 2 নম্বর সূত্র, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 n স্কয়ার, n × n + 1 × 2n + 1 ডিভাইডেড বাই 6। তাহলে এটা কিসের সূত্র? দেখেন অঙ্কটা 1 থেকে শুরু হয়েছে, ক্রমিক সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে, কিন্তু এবার প্রত্যেকটার উপরে স্কয়ার মানে বর্গ আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। অঙ্ক কেমন হবে? বলবে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত?
তাহলে যখন বলবে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, তখন আমরা যেটা করব, 1 থেকে শুরু হচ্ছে ক্রমিক সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে, প্রত্যেকটার উপরে স্কয়ার আছে। তখন আমরা সূত্র লিখব n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, তাহলে 101 ভাগ হচ্ছে 6। এটাকে 2 দিয়ে কাটলে 25, এটাকে 2 দিয়ে কাটলে 3, এটাকে কাটলে হচ্ছে 17। তাহলে 17, 25 আর 101 আমরা গুণ করে দিব। 17, 25, 101। এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে 42,925। আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দিলাম, আপনারা হাতে করতে হবে। সো এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কের বৈশিষ্ট্য কি? অঙ্কটা 1 থেকে শুরু হচ্ছে, অঙ্কটা ক্রমিক আকারে সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে, প্রত্যেকটার উপরে স্কয়ার আছে। সেক্ষেত্রে আমাদের বর্গের সূত্রটা বসবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আপনারা একটা অঙ্ক করেন। না, আপনারা করেন। ওয়ান স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 60 স্কোয়ার, মানে 1 থেকে 60 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? আমাদের ডিজিটাল বোর্ডে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে একটু ব্লার হবে, ওই যে কম বেশি। গতকালকেও যেটা বলছি, এটা হবে টেকনিশিয়ান আসে এটা দেখবে, একটু সময় লাগবে। হ্যাঁ, এটা তো আবার টেকনিশিয়ান আলাদা। তো আপনারা একটু কষ্ট করে, ব্লার হলে একটু অপেক্ষা করবেন, ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। তাহলে 1 থেকে 60 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। দেখি কে কে পারেন। আপনারা তো আবার চুপচাপ ক্লাস করেন, কেউ কোনো কমেন্টসও করেন না, কিছু বলেনও না, বুঝলেন কিনা, ক্লিয়ার হলো কিনা, ক্লাস ভালো লাগলো কিনা কমেন্ট করেও জানান না। 2-1 জন লেখে, শেষ। মানে দেখে মনে হয় ক্লাস করে 40, 50, 60, 100 জন, অথচ কমেন্টস করেন 1 জন 2 জন। তো যারা ক্লাস করবেন একটু অ্যাক্টিভ থাকেন, যে ক্লাসে যেহেতু আছেন 2টা ঘন্টা সময় বা 1.5টা ঘন্টা সময় একটু ইউজ করেন, দেখেন অঙ্কগুলো পারেন কিনা, জিনিসগুলো বোঝেন কিনা। শুধু তো দেখলেই হবে না, জিনিসটা তো প্র্যাকটিসও থাকতে হবে। পূর্ণচন্দ্র রায়, থ্যাংক ইউ। তামিমা খাতুন, 73,810। 73,810। আমাদের অনলাইন ক্লাসে সবসময় প্রবলেম লেগে থাকে। আচ্ছা ভাই, আমরা দোষ স্বীকার করে নিলাম, তাহলে ক্লাসগুলো করিয়েন না, দরকার নাই। যেহেতু একটা জায়গায় সবসময় প্রবলেম, সেখানে থাকার দরকার কি? সবসময় ভালো উপায়টা হচ্ছে যে যেখানে প্রবলেম মনে হবে সেখান থেকে নিজেকে সরায় নাও। আমরা ভাই কম বেশি মানুষ, টেকনোলজির জিনিস, অসুবিধা হলে তো আমাদের পার্সোনালি কিছু করার নেই। এখন ধরেন ক্লাস একটা চলছে, কারেন্ট চলে গেল, কারেন্ট কি আর আমার হাতে বলেন? আমাদের এখানে যদি সবসময় কারেন্টের প্রবলেম লেগেই থাকে, তাহলে আমি কি করব? এটা তো আমাদের হাতে নাই। এই যে একটা বোর্ড সবসময় ঠিক থাকে, আজকে 2 দিন থেকে একটু লেখার প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে দেখবেন যে আপনার বোর্ডটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে। তো এইটা হঠাৎ করে হয়েছে, এখন এটা তো আর আমি পার্সোনালি ঠিক করতে পারবো না, একজন টেকনিশিয়ান আসবে, ঠিক করবে, 2-1 দিন তো সমস্যা হবে। তো এরকম সমস্যা যদি এখন আমাদের সাথে হয়, এটা আমাদের ব্যাড লাক মনে হয়, কি করব বলেন? ও আচ্ছা, আপনি ক্লাস করবেন বলতে, আপনি তো তাহলে ইয়াতে ক্লাস করবেন, জুমে ক্লাস করবেন। জুমে যখন ক্লাস করবেন তখন মনে হয় না প্রবলেম হয়।
আপনি যে বলছেন রেগুলার প্রবলেম হয়, রেগুলার কি প্রবলেম হয়? মনে হয় না। এই যে আমি আজকে প্রবলেম পেলাম মনে হয় গত ৩-৪ মাসে আজকে প্রথম। আর এই যে এখন যে প্রবলেমটা হচ্ছে বোর্ডে, এটা তো গত ৩ বছরে প্রথম। কমেন্ট করার দরকার করছেন, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। আপনি জুমে ক্লাস করবেন, জুমে ক্লাস করলে আপনার প্রবলেম হবে না। আপনি ফেসবুকে ক্লাস করলে দেখতে একটু প্রবলেম মনে হবে। জুমে ক্লাস করলে আপনি আমার সাথে গল্প করতে পারবেন, গল্প করে করে ক্লাস করলে আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। স্ক্রিন শেয়ার করার তো প্রয়োজন নেই, আমরা লাইভে থাকবো, আপনি জুমে থাকবেন, আপনি ক্লাসটা দেখতে থাকবেন, প্লাস মানে একটা লাইভের মতো একদম সরাসরি আর কি, মানে ওই ভিডিও কলের মতো আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যে স্যার এটা বুঝি নাই আর একবার বুঝাই দেন, এরকম সরাসরি কথা বলা যায়। জুমে তো সুবিধা, এটা ওপেন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, তো এই জন্য বেসিক্যালি আমাদেরকে ফেসবুকে দিতে হয়েছে, পেজে দিতে হচ্ছে। আমরা যখন ভর্তি হয়ে সিক্রেট গ্রুপে ক্লাস করব, শুধু সেটা ফেসবুক লাইভ হবে না, সেটা জুমেও ক্লাস হবে, জুম প্ল্যাটফর্মে ক্লাস হবে। তো আপনি চাইলে জুমে অ্যাড হয়ে আমাদের সাথে আমার সাথে কথা বলে বলে বা টিচারদের সাথে কথা বলে বলে আপনি ক্লাস করতে পারবেন, এরকম কমেন্ট করতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, অনলাইন অফলাইন তো অবশ্যই আলাদা। আচ্ছা, তাহলে এখানে এন এর মান কত পাইছি আমরা? 60। এন প্লাস ওয়ান হচ্ছে 61, আর 2n প্লাস ওয়ান 60 দুগুণ 120, আর একে 121, তাহলে ভাগ হচ্ছে 6। তাহলে এটার অ্যান্সার তো আরো সহজ, 6 দিয়ে এটাকে কাটাকাটি করবেন সরাসরি 10, তাহলে এটা হবে হচ্ছে 610 গুণন 121, 73,810। সবার অ্যান্সার রাইট হয়েছে, 73,810। তাহলে আশা করি আমরা বর্গের সূত্রটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? অনলাইন অফলাইনে ক্লাস তো আলাদা, এটা তো আপনিও ভালো বুঝবেন। ধরেন কোন একটা বন্ধুর সাথে অনলাইনে আড্ডা দিচ্ছেন আর কোন একটা বন্ধুর সাথে অফলাইনে বসে থেকে আড্ডা দিচ্ছেন, পার্থক্য যেটা, অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্য একই। স্যার 61 হলো, একটু যদি বুঝিয়ে দিতেন। n মানে 60, n প্লাস 1 সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে n মানে 60, n প্লাস 1 মানে 61, 2n তার মানে 60 দুগুণ 120, তার সাথে 1 যোগ করলে 121, এভাবে হয়েছে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার সূত্র শিখব। 3 নাম্বার সূত্র হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। হ্যাঁ, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টির সূত্র। এটার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। খেয়াল করে, এটা কিন্তু আমাদের 1 নম্বর সূত্র, তার উপরে স্কয়ার দিতে হয়। এখানে আমরা ছোট্ট একটা ভুল করি, কিউবের সূত্র তো অনেক সময় ভুল করে এখানে কিউব লিখে ফেলি, তো এটা কিন্তু কিউব না, সূত্রটা হচ্ছে স্কয়ার। তাহলে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টির সূত্র। আচ্ছা, তাহলে এইটার জন্য কি হবে? অঙ্কটা 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা n সংখ্যক সংখ্যা, যেটা প্রথম সূত্রে ছিল সেটা সব জায়গাতেই থাকবে। যদি শুধু সংখ্যা থাকে তখন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, যদি প্রত্যেকটার উপরে স্কয়ার বা বর্গ থাকে তখন এটা হবে n ইন্টু এটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, যেটা আমরা আগের অঙ্কে করলাম। আর যদি প্রত্যেকটার উপরে ঘন থাকে তখন সূত্র হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। যেমন ধরেন এখানে আমাকে অঙ্ক দিবে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর ঘনর সমষ্টি কত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর ঘনর সমষ্টি হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 20 কিউব। ঠিক আছে? তাহলে দেখেন 1 থেকে শুরু হলো, ক্রমিক সংখ্যা n সংখ্যক সংখ্যা, প্রত্যেকটার উপরে কিউব। তাহলে সেক্ষেত্রে আমরা সমষ্টি সূত্র কোনটা প্রয়োগ করব? এই যে এটা প্রয়োগ করব। n মানে হচ্ছে 20, n প্লাস 1 মানে 21 ভাগ 2, আর পুরোটার উপরে একটা স্কয়ার। তাহলে এটা হচ্ছে 10, তাহলে এটা আমরা করব হচ্ছে 210 তার উপরে স্কয়ার, তার মানে 44,100। বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসগুলো দেখে নিলে বুঝতে পারবেন। বাহ, সুন্দর। আচ্ছা ভাইয়া, আমরা বিদ্যাবাড়ির ক্লাসগুলো দেখার চেষ্টা করব। আমাদের তো সময় হয় না আসলে বিদ্যাবাড়ির ক্লাস দেখার,
যদি সময় হয় দেখে নিন। আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে এরকম আমাদেরকে সুন্দর পরামর্শ দিবেন যেন আমরা আপনাদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারি। আচ্ছা, তাহলে এই নিয়মে আপনারা একটা অঙ্ক সমাধান করেন, নিজেরা একটা অঙ্ক করে দেখেন পারেন কিনা। এটা আপনাদের জন্য, চেষ্টা করেন। বাহ, আহা 325। আরো কিছু ছিল মনে হয়, সূত্র ভুল করে ফেলছেন। সুমাইয়া ইসলাম, আরেকবার চেক করেন। বেশি দ্রুত অ্যান্সার দেওয়ার দরকার নাই, সঠিক অ্যান্সার দেওয়াটা দরকার। ঠিক আছে, দেন আপনি দ্রুত অ্যান্সার দিতে গিয়ে ছোট্ট একটা ভুল করে ফেললেন, তো কি দরকার? তার থেকে যদি আপনি আরো 5 সেকেন্ড সময় বেশি নিয়ে অ্যান্সারটা ঠিক দেন। এই টেনশন করিয়েন না যে প্রিলিতে সময় থাকবে না, অনেক সময় থাকবে। পরীক্ষার হলে এমনিতেও আপনি 1 ঘন্টা পর কিছু পারবেন না, যা পারার 1 ঘন্টার মধ্যে পারবেন, বাকি 1 ঘন্টা বসে থাকবেন। তো তখন ধীরে সুস্থ অঙ্ক করবেন। অঙ্ক নিয়ে তো তাড়াহুড়া করার কিচ্ছু নাই। পরীক্ষা আগে ছিল, যখন 1 ঘন্টার পরীক্ষা ছিল তখন সময় পাওয়া যেত না, তাড়াহুড়া হতো। এখন 2 ঘন্টার পরীক্ষা, আপনি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে দেখবেন যা পারেন 200-র মধ্যে সব শেষ। এরপর বাকি সময় ধীরে সুস্থে সময় নিয়ে অঙ্কগুলো সমাধান করবেন, তাড়াহুড়া করার কিছু নেই। কি এক একজনের অ্যান্সার এক এক রকম আসছে কেন? শূন্য মিস হচ্ছে, প্রিন্টিং মিস হচ্ছে এবার। আচ্ছা, তাহলে 1 থেকে শুরু হচ্ছে, ক্রমিক সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে, প্রত্যেকটার উপরে কিউব আছে। তাহলে আমরা সূত্র লিখবো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার সাথে হোল স্কয়ার। যে হোল স্কয়ারটা মিসিং ছিল, তাহলে এটা হচ্ছে 13। তাহলে প্রথমে আমাদের গুণ করতে হবে 25 গুণন 13, 25 গুণন 13 আসবে 325। এই 325-এর উপরে আবার একটা স্কয়ার আছে, তার মানে 325 গুণন 325। তাহলে এটা আসবে হচ্ছে 105, তারপরে হচ্ছে 625। এই যেটা অ্যান্সার। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিকও করেছেন। সাবিরুল ইসলাম ভাই, আপনার মাঝখানে কমেন্ট করতে গিয়ে মনে হয় একটা শূন্য মিসিং হয়ে গিয়েছে। হারুনুর রশিদ ভাই, ধন্যবাদ আপনাকে অ্যান্সারটা করার জন্য। আপনারা একটু চেষ্টা করবেন, আমি অঙ্ক দিলে একটু অঙ্ক করবেন। মাঝে মাঝে দু একটা নিয়ম না বুঝলে একটু কমেন্টস করে জানাবেন। কোনো কমপ্লেন থাকলে, যে আমার এই এক ভাইয়ের মতো একটু কমপ্লেন করলেন, চুপচাপ ক্লাস করতে কেমন লাগে না, একটু গল্প সল্পও করলাম। আচ্ছা, তাহলে 3টা সূত্র শিখলেন, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন। তো আমাদের স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই 3টা সূত্র মুখস্থ রাখতে হবে: স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার ঘন। এবার আমরা শিখবো হচ্ছে সমান্তর ধারা। স্বাভাবিক সংখ্যা যেমন আমরা দেখলাম যে অঙ্কটা কি হয়, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 1 থেকে শুরু হয়, ক্রমিক সংখ্যা থাকে, n সংখ্যক সংখ্যা থাকে। এরকম ভাবে যদি কোনো অঙ্ক থাকে তখন সেটা স্বাভাবিক সংখ্যার অঙ্ক হয়। তার সাথে স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, তখন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার ঘন। মেইন প্যাটার্নটা কি? অঙ্কটা 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা থাকবে, n সংখ্যক সংখ্যা থাকবে। তাহলে যখন আমরা সমান্তর ধারা করবো, তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো, যে সমান্তর ধারা কখন হবে? সমান্তর ধারা হওয়ার নিয়ম হচ্ছে, যেমন দেখেন এইটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা বা গুণোত্তর ধারার ক্ষেত্রে বিষয়টা এরকম হয়, না না না, ইমরুল এভাবে বলা যাবে না, ইমরুল ভাইয়া এভাবে বলা যাবে না। উনি ওনার মতামত দিক, আপনি আপনার মতামতে থাকেন।
দুই একজনের তো একটু অসুবিধা হবে, তারা বলবে না, মনের কথাটা একটু খুলে না বললে আমরা বুঝবো কেমন করে। এই যে উনি একটা কথা বললো যে আমাদের ক্লাসে মাঝে মাঝে প্রবলেম হয়, এটা নিয়ে তো আমরা অফিসিয়ালি ডিসকাস করব, এটাকে আমরা রিকভারি করার চেষ্টা করব। সমালোচনা না হলে তো সেই জায়গায় আরো ভালো রেজাল্ট আসবে না। সমালোচনা হোক, আপনারা নিষেধ করেন না, আপনারা নিজেদের মধ্যে এটা নিয়ে কোনো কথা বলিয়েন না, কথাটা এখানে থেমে যান। আমি তো উত্তর দিচ্ছি, আপনাদের উত্তর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সামনে না থাকলে গল্প করে মজা পাওয়া যায় না, এই সামনাসামনির গল্প তো ইয়াই আলাদা। আচ্ছা, হবে ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের রেগুলার ক্লাসে জয়েন করেন, যদি আমরা জুমে ক্লাস করি, ওটা একটা গল্প করার মতো পরিবেশ তৈরি হয়। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন কিছু সংখ্যা যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা হবে, এবং এই সংখ্যাগুলোর পরের সংখ্যা আর আগের সংখ্যায় প্রতি দুইটা সংখ্যার মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে। তাহলে কিছু সংখ্যা যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা হবে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে। যেমন এখানে সম্পর্কটা কেমন দেখেন, পরের পদ আর আগের পদের অন্তর 2, পরের পদ আর আগের পদের অন্তর 2, পরের পদ আর আগের পদের অন্তর 2, পরের পদ আর আগের পদের অন্তর 2। তার মানে পরের পদ ও আগের পদের অন্তর প্রতি ক্ষেত্রে সমান, ঠিক আছে? তাহলে যখন পরের পদ আর আগের পদের অন্তর প্রতি ক্ষেত্রে সমান হবে, এটাকে আমরা বলবো সাধারণ অন্তর, যেটা আমরা পাচ্ছি 2। প্রতি ক্ষেত্রে এই পরের পদ আর আগের পদের অন্তরটা সমান হলে ওই অন্তরটা বা বিয়োগফলটার নাম হচ্ছে সাধারণ অন্তর। যে সংখ্যাটা দিয়ে অঙ্কটা শুরু করবে সেটাকে আমরা বলবো পদ, প্রথম পদ। তাহলে এই প্রথম পদ হচ্ছে 2, ঠিক আছে? তাহলে সমান্তর ধারা কি হলো, পরের পদ আর আগের পদের অন্তর যদি প্রতি ক্ষেত্রে সমান হয়, তখন আমরা সেই ধারাটাকে বলবো সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথমে যে পদটা থাকবে তার নাম হচ্ছে প্রথম পদ। যেমন দেখেন এখানে কয়টা পদ আছে, 1 2 3 4 5। তাহলে এখানে পদ সংখ্যা, এই যে এখানে n মানে হচ্ছে পদ সংখ্যা, একটু আগে n মানে ছিল শেষ পদে যে স্বাভাবিক সংখ্যাটা থাকতো সেটা স্বাভাবিক সংখ্যার অঙ্কে, আর এখানে n মানে হচ্ছে কয়টা পদ আছে, পদ সংখ্যা। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে 5। তাহলে এখানে a প্রথম পদ 2, d হচ্ছে সাধারণ অন্তর 2, এখানে পদ সংখ্যা হচ্ছে 5। এই যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা মানগুলো বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তাহলে যে ধারাটা পরের পদ আর আগের পদের অন্তর প্রতি ক্ষেত্রে সমান, সেই অন্তরটার নাম হচ্ছে সাধারণ অন্তর, আর যে ধারাটার এই সাধারণ অন্তর থাকবে সেই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে সবার আগে আমাদেরকে সমান্তর ধারা চিনতে হবে। একটা অঙ্ক করতে গেলে যদি আমি ধারাটাই না চিনি, তাহলে তো আমি সূত্র বসায় পারবো না। এখন এরকম কোন একটা অঙ্কে আমার কাছে কি কি চাইবে, দুইটা জিনিস চাইবে। যেমন ধরেন এখানে কি চাইতে পারে, যে এর 6তম পদ কত, 6তম পদ কত, 10তম পদ কত, 20তম পদ কত। তার মানে n তম পদ এটা চাইতে পারে, ঠিক আছে? এই এই সমান্তর ধারার অঙ্কে একটা নির্দিষ্ট পদ যাবে, 10তম পদ কত, কততম পদ 40, 20তম পদ কত, কততম পদ 100, এরকম একটা তম পদ বা একটা নির্দিষ্ট পদ চাইবে। আমাকে এ ধরনের অঙ্ক শিখতে হবে। আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সমষ্টি চাইবে, যে এখানে যে 5টা পদ আছে বা 10টা পদ আছে বা 20টা পদ আছে, এই 20টা পদ বা 10টা পদের সমষ্টি কত, তখন আমরা সমষ্টি বের করব। তাহলে তম পদ চাইতে পারে, সমষ্টি চাইতে পারে। তো সমান্তর ধারার ক্ষেত্রে এই তম পদের জন্য আমরা সূত্র পাবো একটা, আর এই সমষ্টির জন্য আমরা সূত্র পাবো 2টা। অর্থাৎ এই সমান্তর ধারার অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা সূত্র শিখবো 3টা, সমষ্টি শিখবো 2টা সূত্র, আর তম পদের জন্য শিখবো একটা সূত্র। এই হচ্ছে আমাদের সমান্তর ধারার বেসিক আলোচনা। ডি মানে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কিন্তু পরের পদ বিয়োগ আগের পদ, নট দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে কি শিখবো আমরা, পরের পদ বিয়োগ আগের পদ, এবং প্রতি ক্ষেত্রে সেটাকে সমান হতে হবে, তাহলেই সেটা সমান্তর ধারা হবে। এ মানে হচ্ছে প্রথম পদ, একদম প্রথমে যে পদটা থাকবে সেটা হচ্ছে এ। এন মানে হচ্ছে পদ সংখ্যা, মানে যে কয়েকটা পদ সংখ্যা থাকবে সেটা। আমাদের দুই ধরনের অঙ্ক দিবে, একটা হচ্ছে n তম পদ, একটা হচ্ছে সমষ্টি। আশা করি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে, সবাই উঠায় নেন। এরপরে আমরা সূত্রগুলো শিখবো, যে আমাদের সমান্তর ধারার সূত্র যে 3টা, সমষ্টির 2টা সূত্র বা তমপদের যে একটা সূত্র, এটা কি কি সূত্র, কি সূত্র, এটা আমরা শিখবো।
হ্যাঁ হ্যাঁ, ভিন্ন মত থাকতেই পারে, কোনো সমস্যা নেই। জুমে ক্লাস দেওয়া যাচ্ছে না, জুমে ক্লাস দিচ্ছেন না, কারণ ফ্রি ক্লাস তো সবার জন্য উন্মুক্ত করা হয়, এখানে জুমের একটা লিমিটেশন আছে। আমরা ভর্তি ব্যাচে জুম দেই, আমরা ফ্রি ক্লাসে জুম দিতে পারি না। তারপরে হচ্ছে উত্তরা ব্রাঞ্চে, আহারে উত্তরায় তো প্রতি মাসেই দেখা হয়, উত্তরা এই মাসেও যাব, 15-16 ইনশাল্লাহ দেখা হবে। সাধারণ অন্তর ব্যবধান সমান হবে, রাইট। রাজু ভাইয়ের কনফিডেন্স বেসড সার্ভিস। ভাই আমরা পড়ানোর সময় আপনি পারেন, কারণ হচ্ছে আমরা বেসিক সহ জিনিসটাকে আলোচনা করে দেই, ধরাই দেই যে দেখেন এই জিনিসটা এরকম, দেখেন এই জিনিসটা এরকম। আপনি যখন করতে যান তখন এই এই ফর্মুলাটা ইউজ করেন না, আপনি অঙ্কটা সমাধান করতে যান। সমাধান করার আগে আপনাকে দেখতে হবে আসলে এই অঙ্কটা কোন প্যাটার্নে পড়ে, কোন সূত্রে পড়ে। এই যে আমি আপনাকে একটা নিয়ম শিখালাম যে এভাবে আপনি সমান্তর ধারা খুঁজবেন। এখন একটা ধারা খোঁজার পর, মানে একটা ধারা দেখার পর যদি আপনার মাথায় এটা প্ল্যান না আসে যে আগে আমি খুঁজে বের করি এটা কি স্বাভাবিক সংখ্যার ধারা, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, আগে তো এই জিনিস খুঁজবেন আপনি, আপনার একটা অঙ্ক করার একটা প্ল্যান থাকে। তো সমস্যা হচ্ছে আপনারা সবসময় দেখে দেখে অঙ্ক করেন, একটা বই খোলেন, অঙ্ক দেখে দেখে অঙ্ক করেন, দেখেই যদি ফেলেন তাহলে প্ল্যান মাথায় আসবে কেমন করে? আপনি তো দেখে ফেলছেন, এটা তার কোনো প্ল্যান আসবে না। সো আপনি একটা অঙ্ক আগে একবার দেখে করেন, একদিন 2 দিন না করে 3 নম্বর দিন আবার এটা না দেখে করার চেষ্টা করেন। ভাই প্র্যাকটিস যত বেশি করবেন প্ল্যান তত বেশি আসবে মাথায়, এটা নিয়ম। ধরেন আপনি ক্রিকেট খেলেন, তো আপনি ক্রিকেটে নতুন নতুন শট আবিষ্কার করবেন কিভাবে, আপনি বেশি বেশি শট খেলবেন কেমন করে, যখন আপনি প্র্যাকটিস করবেন। যত বেশি ধরনের শট আপনি প্র্যাকটিস করবেন, গেম খেলার সময় তত বেশি শট আপনি খেলতে পারবেন। আপনি এখন কখনোই খেলেননি, আপনি সুইপ কেমন করে খেলবেন? পারবেন না। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? তো আপনি ম্যাথের ক্ষেত্রে বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে একটা ক্লাস করার পরে যেটা হবে, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসটা করতে হবে নিয়ম ধরে। আমরা যেহেতু, আপনি বলছেন যে আমাদের ক্লাস করলে আপনি বোঝেন, তাহলে আমরা ক্লাসটা করানোর সময় অঙ্কটা কিভাবে বুঝাচ্ছি, কি প্রক্রিয়া অবলম্বন করছি, আপনি অঙ্ক করার সময় সেই প্রক্রিয়াটা অবলম্বন করেন। হ্যাঁ, মানে আপনারা বললেন না স্যার ভালো শেখায়, স্যার ভালো কি শেখায়, কিভাবে শেখায়, আপনি শেখার সময় জিনিসটাকে সেভাবে শেখেন, স্যারের মতো করে শেখেন। শেখা শেষ, আপনি নিজের মতো করে বুঝে গেছেন, এবার নিজের মতো করে এটাকে মডিফাই করেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা শেখার আগেই সেটাকে মডিফাই করে ফেলেন। তো ভাই শিখলেনই না, মডিফাই করতে গেলে ঝামেলা তো লাগবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। স্যার আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা সমষ্টির সূত্রে যাব। সমষ্টির প্রথম যে সূত্রটা আমরা শিখবো এটা একটু বড় সূত্র। সমষ্টি সমান সমান আমরা জানি পদ সংখ্যা গুণন গড়, গড়কে সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সমষ্টি পেয়ে যাই। এখন এই সমষ্টির যে সূত্র, এখানে পদ সংখ্যার একটা সূত্র আছে, গড়ের একটা সূত্র আছে। মানে পদ সংখ্যার একটা সূত্র আছে, গড়ের একটা সূত্র আছে। দেখেন পদ সংখ্যার সূত্র কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তার মানে আমি যদি সমষ্টি বের করতে চাই এবং পদ সংখ্যা বের করতে চাই, তাহলে আমাকে শেষ পদ প্রথম পদ সাধারণ অন্তর যোগ 1 এই সূত্র দিয়ে বের করতে হবে। আমি যদি গড় বের করতে চাই তাহলে আমাকে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 এই সূত্র দিয়ে গড় বের করতে হবে। এখন আপনি চিন্তা করেন যে এটা তো একটা সমান্তর ধারার সমষ্টি সূত্র। সমান্তর ধারার সূত্র এটা বুঝবো কিভাবে? এই যে দেখেন সাধারণ অন্তর, যে সূত্রে সাধারণ অন্তর আছে অবশ্যই অবশ্যই সেটা একটা সমান্তর ধারার সূত্র। এখন এই সমান্তর ধারার সূত্রে যদি আপনি এই সূত্রটা প্রয়োগ করে সমষ্টি বের করতে চান, তাহলে আপনার দেখেন এই সাধারণ অন্তর ছাড়াও একটা শেষ পদ লাগবে, একটা প্রথম পদ লাগবে। তাহলে আপনি কখন এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন? যখন ধারাটা সমান্তর ধারা হবে এবং তার শেষ পদ দেওয়া থাকবে, তার প্রথম পদ দেওয়া থাকবে। ধারাটা সমান্তর হতে হবে, তার প্রথম পদ থাকবে, তার শেষ পদ থাকবে। তখন আপনি এই সূত্রের সাহায্যে সমাধান করতে পারবেন। তাহলে শর্তটা কি হলো? যখন একটা অঙ্ক সমান্তর ধারার অঙ্ক হবে, আমরা আগে দেখব এটার সাধারণ অন্তর আছে কিনা, আছে। তারপরে আমরা দেখব তার শেষ পদ আর প্রথম পদ আছে কিনা, আছে। তাহলে প্রথম পদ আর শেষ পদ দিয়ে যদি সমষ্টি চাই, তখন আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করব। ঠিক আছে? যেমন দেখেন আমি একটা অঙ্ক দেখাই।
1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 49 সমান সমান কত? সো মজার বিষয়টা আগে দেখেন, অঙ্কটা কিন্তু 1 থেকে শুরু হয়েছে। তাহলে 1 থেকে শুরু হয়েছে, এই অঙ্কটা কি আপনি ওই যে স্বাভাবিক সংখ্যার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই সূত্র দিয়ে করতে পারবেন? এই যে এখানে n এর মানও আছে, পারবেন না। কেন? কারণ শর্তটা হচ্ছে 1 থেকে শুরু হওয়ার পর ক্রমিক সংখ্যা থাকার কথা। দেখেন এখানে ক্রমিক সংখ্যা নাই, মাঝখানে 2 নাই, মাঝখানে 4 নাই। সো আপনি যদি মনে করেন যে একটা সূত্র শিখলেন, তার প্রপার কন্ডিশন গুলো শিখলেন না, যে আপনি কিভাবে এটাকে প্রয়োগ করতে পারবেন, এই অঙ্ক তখন আপনি যদি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই সূত্র দিয়ে করেন, স্বাভাবিকভাবেই অঙ্কটা ভুল হবে। তাহলে আমাকে প্রপারলি শর্তটা বুঝতে হবে। 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা থাকবে, n সংখ্যক সংখ্যা থাকবে। এই তিনটা শর্ত যখন থাকবে তখন আমরা ওই সূত্র প্রয়োগ করব। কিন্তু এখানে সেটা নাই, ক্রমিক সংখ্যা নাই, তার মানে এটা স্বাভাবিক সংখ্যার অঙ্ক না। স্বাভাবিক সংখ্যার অঙ্ক না হলে আমি দেখব এটা কোন ধারা। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তার মানে এটা সমান্তর ধারা, তার মানে আমরা সাধারণ অন্তর পেয়ে গেছি। এবার আবার খেয়াল করে দেখেন, এর প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ, এর শেষ একটা পদ দেওয়া আছে, তার মানে শেষ পদও দেওয়া আছে। তাহলে আমাদের কথা কি ছিল, যদি ধারাটা সমান্তর ধারা হয়, যদি শেষ পদ আর প্রথম পদ দেওয়া থাকে, তাহলে এই যে এটার যোগফল বা সমষ্টির সূত্র আমরা কি লিখব, এই যে এটা লিখব। তাহলে এই অঙ্কটা করে দেখেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর 2 যোগ 1, আর একটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। তাহলে 49 থেকে 1 বিয়োগ করলে 48, তাকে 2 দিয়ে ভাগ করলে 24, তার সাথে 1 যোগ করলে 25। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে 25, আর গড় কত, 49 যোগ 1 50 ভাগ 2, তার মানে 25, তার মানে পদ সংখ্যাও 25, গড়ও 25, তাহলে সমষ্টি হচ্ছে 625। তা আপনি যদি একটা অঙ্ক এভাবে বুঝে বুঝে করেন, যে আমি সমান্তর ধারার অঙ্ক পেলাম, আমি হচ্ছে যে শেষ পদ পেলাম, প্রথম পদ পেলাম, তাহলে আমি কিভাবে অঙ্কটা সমাধান করব, তখন আপনি এই সূত্রটা চুজ করবেন। এখন সূত্রটা মুখস্থ রাখতে হবে, এর যে শর্তগুলো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই পদ সংখ্যা বের করতে গেলে আবার একটা ঝামেলা করতে হবে, এখানে তো পদ সংখ্যা দেওয়া নাই, সো পদ সংখ্যার হিসাবে আবার একই হবে। ওই যখন আপনি পদ সংখ্যা বের করতে যাবেন তখন আবার এই সূত্র প্রয়োগ করতে হবে, এখানে তো পদ সংখ্যা নাই। কারণটা বুঝতে, এই যে আপনি যখন পদ সংখ্যা বাই 2 ইন্টু শেষ পদ যোগ প্রথম পদ ইউজ করবেন, তখন আবার এই সেম প্রবলেমে পড়বেন। আর হ্যাঁ, বুঝেন নাই, পদ সংখ্যা তো নাই, এখানে পদ সংখ্যা আছে, তো পদ সংখ্যা বের করতে গেলে আপনাকে আবার এই সূত্র প্রয়োগ করতে হবে, ওই জিনিস ঘুরে একই। আতিকুর মল্লিক, আতিক স্যার আপনি রংপুর ব্রাঞ্চে ক্লাস নেন? রংপুরে যাওয়া হয় না আসলে, মনির ভাই খুব করে ডাকেন, কিন্তু যাওয়া হয় না আসলে, চেষ্টা করব যাওয়ার মাঝে মাঝে। একা মানুষ তো সব জায়গায় যেতে পারবো না, আমরা সব টিচার সব জায়গায় যেতে পারি না। যে আপনাদের রংপুরের ব্রাঞ্চে ক্লাস নেন, যে শিক্ষক নেন, উনি হয়তো আমি যেগুলো ব্রাঞ্চে নেই সেগুলোতে যেতে পারে না, আমি যেগুলোতে নেই সেগুলোতে অন্য মানে হচ্ছে আমি বাকিগুলোতে নিতে পারি না। আমাদের প্রায় 10 থেকে 11 জন ম্যাথের শিক্ষক আছেন, আমাদের ব্রাঞ্চগুলো ভাগ করে করে ক্লাস নিতে হয়, কারণ প্রায় 26-27টা ব্রাঞ্চ ভাই, সব ব্রাঞ্চে সব টিচার ক্লাস নিতে পারবে না। ঠিক আছে, আমি যে ব্রাঞ্চগুলোতে ক্লাস নিই সেখানে বাকি 10 জনকে কেউ দেখে নাই, আবার আপনাদের রংপুর ব্রাঞ্চে যে স্যার ক্লাস নেয় আপনারা উনাকে দেখছেন, বাকিদেরকে হয়তো দেখেন না। এভাবেই চলে আসলে, তাছাড়া আসলে সম্ভব না, এতগুলো ব্রাঞ্চ কয়েকজন টিচার হয় না, হ্যাঁ, প্রত্যেকে সব ব্রাঞ্চে ক্লাস নিতে পারে না। চেষ্টা করবো, তারপরে মাঝে মাঝে নিজেদের ব্রাঞ্চ তো মাঝে মাঝে যেতে ইচ্ছা করে, আমরা বলি মাঝে মাঝে দিয়ে একটু ছেলেপেলের সাথে দেখা করে আসি, চেষ্টা করব। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আমি একটা অঙ্ক দিই, আপনারা করেন, নিজেরা চেষ্টা করেন। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস 302 সমান সমান কত?
ওকে, তাহলে এটা কোন ধারা? 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, তার মানে প্রতি পদের অন্তর সমান, পরের পদ আর আগের পদের অন্তর সমান। তো এটা সমান্তর ধারা, এর প্রথম পদ আছে, এর শেষ পদ আছে। তাহলে সমষ্টি সূত্র কি লিখবো? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, আর এটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। দেখেন, আপনি সূত্র বসালেন, এটাই কেন বসালেন? কারণ আপনার সূত্র অঙ্কটা এই ফরম্যাটে আছে, ফরম্যাট চিনবেন, অঙ্কের সূত্র বসাবেন, অঙ্ক সমাধান হয়ে যাবে। 302 থেকে 5 বিয়োগ করলে হবে 297, 297 কে 3 দ্বারা ভাগ করলে হবে 99, তার সাথে যোগ করব 1, আর এখানে থাকবে 307 ভাগ 2। তাহলে কি আসলো? এখানে আসবে হচ্ছে 100, আর এখানে আসবে হচ্ছে 307 ভাগ 2, কাটাকাটি করলে 50, 15,350। এই তো আপনারা সবাই পারছেন, থ্যাংক ইউ। ওকে, তাহলে আশা করি এই সূত্রটা আপনারা এখন ব্যবহার করতে পারবেন। এবার আমরা চলে যাব পরের সমষ্টি সূত্রে, সূত্র 5। এর আগে একটা 4 নাম্বার সূত্র ছিল, এটা 5 নাম্বার সূত্র। n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো ধারার ক্লাস যখন থেকে শুরু হয়েছে আপনি এই সূত্র খুঁজতেছেন যে স্যার এই সূত্র কই, এই সূত্র কই। আমরা ছোটবেলা থেকে সমষ্টির এই সূত্রটা সব থেকে বেশি পড়ে আসছি। হ্যাঁ, তো ধারার ক্লাস শুরু হলে সবাই মনে মনে এই সূত্রটা খোঁজে, কিন্তু দেখা যায় যে এই যে স্বাভাবিক সংখ্যার অনেকগুলো সূত্র, বা এই যে প্রথমে যে সূত্রটা শিখালাম সমান্তর ধারা, এই সূত্রগুলো আলোচনা করার পরে লাস্টে এই সূত্রটা আসে। এটাও হচ্ছে সমষ্টির সূত্র, সমান্তর ধারার। কিভাবে বুঝলাম? এই যে দেখেন এখানে ডি আছে, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর যে সূত্রে থাকবে সেটা সমান্তর ধারার সূত্র হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? এতগুলো সূত্র শিখে আসার পরে আবার এই সমষ্টির সূত্র আমাদের কেন লাগবে? দেখেন, একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে বুঝাই। যে অঙ্কটা কেবলই করলাম, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত? দেখেন, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত? এবার খেয়াল করেন জিনিসটা, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, সমান্তর ধারা। তার প্রথম পদ আছে কিন্তু শেষে কোনো পদ নাই। তো শেষে যেহেতু পদ নাই, তার মানে এটা আপনি ঠিক আগের সূত্রটা দিয়ে সমাধান করতে পারবেন না। এখন আপনি খেয়াল করেন, তাহলে এই অঙ্কটাই কি আছে? এই অঙ্কে কি দেখলে আমরা বুঝবো যেটা এই সূত্র দিয়েই হবে? এস এন মানে কি? এন সংখ্যক পদের সমষ্টি। এন সংখ্যক মানে কয়টা পদ? 20টি, 30টি, 40টি। এই কথাটা অঙ্কে উল্লেখ করে দিবে। এই যে দেখেন 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, এন সংখ্যক পদের সমষ্টি কত, 30টি পদের সমষ্টি কত, 40টি পদের সমষ্টি কত। এরকম যখন পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে, সেই অঙ্কটা হবে এস এন এর সূত্র, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে এস এন সমান সমান এন ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা কখন সমান্তর ধারায় প্রয়োগ করব? যখন পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাই। তো দেখেন এখানে প্রথম পদ হচ্ছে 5, প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করব। আমি সমান্তর ধারা আলোচনার প্রথমে শিখাইছি। এন মানে হচ্ছে পদ সংখ্যা, অঙ্কে বলে দিবে কয়টি পদ, 20টি পদ। তার মানে 20টি পদের সমষ্টি মানে এন এর মান 20। সাধারণ অন্তর ডি, ডি মানে হচ্ছে পরের পদ বিয়োগ আগের পদ মানে 3।
অঙ্কে চাইছে 20টি পদের সমষ্টি, তার মানে S20 সমান সমান কত। তাহলে অঙ্কে কি চাইছে, S20 মানে 20টি পদের সমষ্টি কত। তো 20টি পদের সমষ্টি আমরা বের করি, S20 তাহলে 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু a মানে হচ্ছে 5 প্লাস n মাইনাস 1, তাহলে 20 থেকে যদি আমরা 1 বাদ দেই হবে 19 ইন্টু d মানে হচ্ছে 3। জাস্ট মানগুলো বসাই দিলাম। এটা হচ্ছে 10 গুণন, এটা হচ্ছে 57 যোগ 10 তার মানে 67, তাহলে 57 যোগ 10 67, আর এটা হচ্ছে 10, এটা হচ্ছে 670। বাস, অঙ্ক শেষ। তাহলে যখন প্রথম পদ শেষ পদ দেওয়া থাকবে তখন আগের সূত্র, আর যখন এরকম পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে তখন আমরা SN এর সূত্র ব্যবহার করব। দুই ধরনের সমষ্টি সূত্র আমরা ব্যবহার করতে পারব। স্যার সবার হয়েছে? ওকে, নিজের একটা অঙ্ক করেন। থ্রি প্লাস 7 প্লাস 11 ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি কত? এই যে অঙ্কে বলছে 15টি পদের সমষ্টি, তার মানে পদের সংখ্যা উল্লেখ করে দিছে, তার মানে আমরা SN এর সূত্র ব্যবহার করব। তাহলে এখানে a এর মান কত, 3, এখানে d এর মান কত, 4, চাইছে 15টি পদের সমষ্টি মানে S15। সানভি রহমান 465, থ্যাংক ইউ। আর কেউ কি পারেননি? সুমাইয়া ইসলাম কি করছেন? 2500, হ্যাঁ 2520 হবে কেন? আপনি দেখেন, আপনি সূত্রে একটা ছোট্ট ভুল করছেন, আমি বলে দিই। এটা হচ্ছে কি ভুল করছেন আমি জানি। n ডিভাইডেড বাই 2 ইনটু 2a, এই যে এখানে একটা প্লাস আছে, দেখেন আপনি এই প্লাসটা দেননি।
এই প্লাসটা না দেওয়ার কারণে আপনার অ্যান্সার এত বড় আসছে। মানে এটা আমার বিশ্বাস যে এখানেই ভুলটা করেন সবাই সাধারণত এই অঙ্কের ক্ষেত্রে। প্লাস n-1 মানে 14 ইন্টু ডি মানে হচ্ছে 4। দেখেন আপনার এই প্লাসের জায়গায় গুণ আছে, যার কারণে গুণ করে আপনার রেজাল্টটা অনেক বড় হয়ে গেছে। এটা হতে পারে, আমার কাছে মনে হচ্ছে এরকমই হয়েছে। তাহলে এটা হচ্ছে 15 ডিভাইডেড বাই 2, 56 যোগ 6 তার মানে 62, কাটাকাটি করলে 31, 465। আমাদের হচ্ছে রেগুলার ব্যাচ যেটা রানিং আছে তাদের ক্লাস হচ্ছে 12টার সময়, আপনাদের রানিং ক্লাসটা হবে 3টার সময়। আপনাদের 3টা ক্লাস হলো মনে করেন, 1, 2, 3। আর ভর্তি হওয়ার পরে টেনশন করার কিছু নেই, আপনারা কিন্তু অনেক অ্যাডভান্স ভর্তি হচ্ছেন, এখনো দেখেন 46 এর পরীক্ষা হয়নি, আপনারা কিন্তু যা ভর্তি হচ্ছেন সবাই অ্যাডভান্স। আমাদের যখন সার্কুলার হবে, এটা তো কেবল আপনাদের পরীক্ষা হবে 46-এর, 47-এর সার্কুলার হওয়ার পরে দেখবেন লাস্ট একটা ভর্তি নিব, এর পরেও একবার ক্লাস শেষ হবে। তাহলে এবার চিন্তা করেন এখন থেকে কয়বার ক্লাস শেষ হবে। আপনি প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে 2 বা 3 বার করে পাবেন। সো কোনো ক্লাস আপনার গ্যাপ থাকবে না। আর বিসিএস এ আমরা আসলে ইন্টারের মতো করে ভর্তি নিতে পারি না যে একবারে ভর্তি নিয়ে ক্লাস শুরু। আর আমাদের আসলে যে একবার করে ক্লাস দিয়ে ক্লাস শেষ এরকম সিস্টেম নয়, আমাদের ক্লাসটা চলতে থাকে। তা আপনি ধরেন 3 নাম্বার, ধরেন আজকে আপনার প্রথম ক্লাস, তাহলে আপনি 1 আর 2 মিস করছেন, তাহলে আপনি 3 থেকে শুরু করে আগে 22 পর্যন্ত যাবেন, আবার ঘুরে 1, 2 করবেন। এটাই সিস্টেম আমাদের, চলবে এভাবে, রাউন্ড হয়ে চলতে থাকবে, যে যেখানে ভর্তি হবে এই রাউন্ডটা কমপ্লিট করবে। ঠিক আছে, আপনিও পাবেন, সব ক্লাস রিপিট পাবেন, 2-3 বার করে পাবেন, টেনশন নেই। আর ফেসবুক গ্রুপে মানে আপনাকে দেখবেন একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, সেই গ্রুপে ওই যে জুমের মাধ্যমে ক্লাস হবে, অনেকে জুমের মাধ্যমে করে, অনেকে ফেসবুকেই করে, অনেকে জুমে ক্লাস করে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা এক একজনের এক এক রকম আর কি। তো আপনি চাইলে জুমে ক্লাস করতে পারবেন, আপনি চাইলে ফেসবুকেও ক্লাস করতে পারবেন, ওটা সিক্রেট ক্লাস হবে, এরকম ওপেন প্ল্যাটফর্মে ক্লাস হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি সবাই পারছেন। এই সূত্র শেষ। এবার আমরা শিখবো হচ্ছে সমষ্টির সূত্র পরে আমাদের কি ছিল, কথা ছিল n তম পদের সূত্র শেখা। n তম পদ মানে একটা নির্দিষ্ট পদের সূত্র, n তম পদ, এটা সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তো সমান্তর ধারায় যখন একটা নির্দিষ্ট পদ নিয়ে প্রশ্ন করবে, 20তম পদ কত, 30তম পদ কত, তখন আমরা হচ্ছে যে কি বলে এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সম্ভবত আপনাদের যাদেরকে ভর্তি করা হয় একটাই গ্রুপে রাখা হয়। সো এখানে প্রিভিয়াস ব্যাচের একটা টাইমে ক্লাস হবে 12টায়, এটার লিঙ্কও আপনারা ওই গ্রুপে পাবেন। আবার আপনাদের যে টাইম দেওয়া হবে 3টা, সেই টাইমেও আপনারা ক্লাস পাবেন। হয়তো কিছুদিন পর সকাল 10টায় একটা ব্যাচ করা হবে, সেই সেই ক্লাসের লিঙ্কও আপনাদের গ্রুপে দেওয়া হবে। অনেকেই 3টা ক্লাস করে, অনেকেই 2টা ক্লাস করে, অনেকেই নিজের ব্যাচে একটা একটা করে ক্লাস করে। মানে আপনি ভর্তি হওয়ার পর ক্লাসের প্ল্যাটফর্মটা আপনার জন্য ওপেন থাকবে, আপনি চাইলে সকাল 10টায় করতে পারেন, 3টায় করতে পারেন, 12টায় করতে পারেন। আমাদের অফলাইনের ক্লাসের সিস্টেমটা অনলাইনেও আছে, যে আমাদের অফলাইনে যেমন ধরেন আপনি ভর্তি হয়েছেন, আপনি চাইলে সকাল 10টা, দুপুর 12টা যে কোনো বেঁচে ক্লাস করতে পারেন। অনলাইনেও ব্যাপারটা এরকম রাখার জন্য আপনাদেরকে একই গ্রুপে রাখা হয়েছে। এই জন্য আপনি হয়তো ভাবছেন যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এগুলো কি আর হবে না? সব ক্লাস হবে, আপনাদের টাইম দিয়ে দিয়ে আলাদা করে ক্লাস হবে, যেগুলো আগে ক্লাস হয়েছে এগুলো আবার রিপিট হবে, দেখবেন একই ক্লাস 5-6 বার করে হচ্ছে। আমাদের ক্লাস প্রচুর হয়, আপনাদের ক্লাস নিয়ে টেনশন করতে হবে। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? দেখেন একটা অঙ্ক লিখি, আবার ওই অঙ্কটাই লিখবো, 5 + 8 + 11। মানে একই অঙ্ক কতভাবে আসতে পারে এটা যদি আপনারা বুঝে যান, তাহলে একটা অঙ্ক দেখলে আপনারা ভয় পাবেন না, যেটা যে কোনো ভাবে আসতে পারে, আমি যে কোনো ভাবে এটাকে সমাধান করতে পারবো। 5 + 8 + 11 ডট 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 ধারাটির ধরেন 80তম পদ কত? ধরেন এটা আমার প্রশ্ন যে 80তম পদ কত। তাহলে দেখেন এবার কিন্তু সমষ্টি চাইনি, এবার একটা নির্দিষ্ট পদ চাইছে, 80তম পদ। এরকম 80তম পদ, 40তম পদ, বলবে কততম পদ, এরকম যখন বলবে, তম কথাটা যখন আসবে, তখন আমরা n-তম পদের সূত্র প্রয়োগ করব। যেমন এখানে লিখছে 80তম পদ কত, দেখেন এটাকে আমি এভাবে লিখবো, 80তম পদ সমান সমান x। যেহেতু আমরা জানি না 80তম পদ কত, 80তম পদটাকে আমরা x ধরে নিই।
এখন দেখেন n এর জায়গায় আছে 80, তার মানে পদের সংখ্যাটা কত? 80। এবার এই পদটার মান কত? x, এটা আমাদের বের করতে হবে। তাহলে n এর জায়গায় সংখ্যা দেওয়া আছে, এই জন্য মান দেওয়া নেই। যদি এখানে সংখ্যা দেওয়া থাকে দেখবেন এটা দেওয়া নেই। পদের সংখ্যা দেওয়া থাকলে এই পদের যে মানটা সেটা দেওয়া থাকে না, আবার পদের মান দেওয়া থাকলে পদের সংখ্যা দেওয়া থাকে না। অঙ্ক দুই রকম হয় সবসময়। 80তম পদের সূত্র কি হবে? দেখেন a প্লাস এখানে n থাকলে এখানে হবে n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু n এর জায়গায় 80 আছে, এটা হবে 80 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 80 মাইনাস 1 মানে 79, তার সাথে হবে ডি সমান সমান এক্স। এখন এক্স এর মান বের করতে গেলে আমার এ এর মান আর ডি এর মান লাগবে। এ এর মান 5 আর ডি এর মান 3, বাস আমার অঙ্ক শেষ। এটা হবে 237 যোগ 5, 242। তাহলে 80তম পদ কত? 80তম পদ কত মানে কি জানেন? প্রশ্ন হচ্ছে 80তম পদের মান কত। তাহলে 80তম পদের মান হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 242। তার মানে 80তম পদ হচ্ছে 242। তাহলে আপনারা করেন। 5 প্লাস 7 প্লাস 9 ডট 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 এর 60তম পদ কত? আচ্ছা দেখি আরো দুই একজন অ্যান্সার করতে পারে কিনা। অনলাইনের পেজ আলাদা, অফলাইনের পেজ আলাদা। তাহলে 60তম পদ সমান সমান এক্স, ঠিক আছে? তাহলে 60তম পদ মানে কি? এ, আচ্ছা এ একবারে লিখি। এ মানে 5 প্লাস n মাইনাস 1 মানে 59 ইন্টু ডি, ডি হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করলে 2 সমান সমান এক্স। তাহলে এক্স এর মান হবে 118 যোগ 5, 123। থ্যাংক ইউ, এই তো সবাই পারছেন মোটামুটি। আচ্ছা আরেকটা অঙ্ক করেন। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 ধারাটির কততম পদ? এটা হচ্ছে 272। 5 প্লাস 8 প্লাস 11 ডট 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 ধারাটির কততম পদ? 272। ধারাটির কততম পদ? 272।
89 90 পাইছি দুইটা অপশন, আর দুইটা অপশন পাইলে একটা এমসিকিউ বানায় ফেলব। সুন্দর, 90তম পদ। তাহলে কততম পদ আমরা লিখবো? n তম পদ সমান সমান 272। এবার দেখেন n এর মান দেওয়া নাই, কিন্তু ওই x এর মান দেওয়া আছে। তাহলে n তম পদ মানে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 272। এবার a এর মান 5, n এর মান আমরা বের করব, d এর মান হচ্ছে 3, 272। 5 প্লাস 3n মাইনাস 3, 272। এটাকে আর এটাকে ডান পাশে পাঠালে 3n এর মান হবে 200, 3n এটার মান হবে 270, n এর মান হবে 90। থ্যাংক ইউ। হয়েছে, আপনার অঙ্ক হয়েছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমান্তর ধারা আলোচনা। এবার আমরা চলে যাব গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারার সাথে গুণোত্তর ধারার পার্থক্যটা কোথায়? জাস্ট ধারাটাই পার্থক্য। হ্যাঁ, যে সমান্তর ধারায় পরের পদ আর আগের পদের অন্তর বা বিয়োগফল সমান ছিল, আর গুণোত্তর ধারায় পরের পদ আর আগের পদের অনুপাত সমান হবে। অর্থাৎ পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান অনুপাত পাওয়া যাবে। এই অনুপাতটার নাম হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে পরের পদ ও আগের পদের অনুপাত প্রতি ক্ষেত্রে সমান হলে এর নাম হচ্ছে সাধারণ অনুপাত, আর যে ধারাটার সাধারণ অনুপাত থাকবে তার নাম হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে পরের পদ ও আগের পদের অনুপাত সমান হলে গুণোত্তর ধারা, অন্তর সমান হলে এটা হচ্ছে সমান্তর ধারা। এই পার্থক্যটা বুঝলে আমাদের অঙ্ক, বাকি সবকিছু একই রকম। যেমন এখানেও একটা সমষ্টির সূত্র আছে, এখানেও একটা n তম পদের সূত্র আছে। ঠিক আছে, এখানেও a প্রথম পদ, এখানেও n মানে পদ সংখ্যা। শুধু পার্থক্য কোথায়? সমান্তর ধারায় ছিল d আর গুণোত্তর ধারায় হবে r। d বের করার নিয়ম কি? পরের পদ বিয়োগ আগের পদ। আর r বের করার নিয়ম কি? পরের পদ ভাগ আগের পদ। এই আচ্ছা, যেমন আমরা প্রথমে শিখবো হচ্ছে যে কেবলই যেহেতু n তম পদ শিখলাম, এবার গুণোত্তর ধারায় n তম পদের সূত্র শিখবো। গুণোত্তর ধারায় n তম পদের সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস। দেখেন সমান্তর ধারায় n তম পদের সূত্র কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু ধারা চেঞ্জ হয়েছে, সূত্রও চেঞ্জ হবে। তাহলে এখানে n তম পদের সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আর কিছু কি চেঞ্জ হবে? না। যেমন গুণোত্তর ধারা হবে, গুণোত্তর ধারায় কি চাইবে? n তম পদ, নির্দিষ্ট পদ, তম পদ। সমান্তর ধারায় যা চাইছে গুণোত্তর ধারায় একই রকম জিনিস চাইবে, শুধু ধারাটা আলাদা হবে। যেমন দেখেন 1/√2 প্লাস 1 প্লাস √2 প্লাস ডট 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 ধারাটির 10তম পদ। এখানে ব্যাপারটা কি? আপনি যদি এটাকে এটা দিয়ে ভাগ করেন হবে √2, আপনি যদি √2 কে 1 দ্বারা ভাগ করেন হবে √2। তাহলে পরের পদ আর আগের পদের অনুপাত সমান। তাহলে এখানে সাধারণ অনুপাত হচ্ছে √2। দেখেন অঙ্কে 10তম পদ চাইছে, তার মানে তম পদের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে তম পদের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে হবে n তম পদ, সরি 10তম পদ, যেহেতু 10তম বলে দিছে, 10তম পদ সমান সমান x। তাহলে 10তম পদের জন্য সূত্র কি লিখবো? a ইন্টু এই যে r টু দি পাওয়ার n মাইনাস 1, n এর জায়গায় তো আমরা 10 বসাবো, তাহলে r টু দি পাওয়ার 9 সমান সমান x।
এবার এ এর মান হচ্ছে 1/√2 আর আর এর মান আমরা পাইছি √2, তার পাওয়ার হচ্ছে 9। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা একটা √2 কেটে দেই, এক্স এর মান আসবে কত? এই √2 একটা কেটে দিলে থাকবে √2 তার পাওয়ার 8। পরশু দিনের ক্লাসে এই রুট আমরা অনেকবার ভাঙানো শিখছি, এটা আমাদের কাছে এখন সহজ। 2^8/2, তাহলে 4, তাহলে 2^4 মানে 16। তাহলে 10তম পদের মান কত? 10তম পদের মান হচ্ছে 16। উঠায় না। ওকে, তো এটা হচ্ছে আপনাদের n তম পদের। যেমন আপনারা একটা অঙ্ক করেন, 1 + ½ + 1/4 এই ধারাটির 8তম পদ কত? করেন। স্যার আমি ডিগ্রি থেকে বিএসসি শেষ করেছি, এখন মাস্টার্স করব প্রাণীবিজ্ঞানে, আমি এখন প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস হয় না, আমাদের ওই ভর্তির আগে মানে একটা সাধারণত সেমিনার নিয়ে আমরা ভর্তি করি, কিন্তু যখন সেমিনার নেওয়া সম্ভব হয় না তখন আমরা ম্যাথ, ইংলিশ বা যে কোনো সাবজেক্টের আমাদের টিচাররা যখন ক্লাস নেন এর মধ্যে 2-1টা ক্লাস স্টুডেন্টদের জন্য আমরা ওপেন করে দিই। তো এই ক্লাসগুলোর মান যাচাই করে স্টুডেন্টরা যখন ভর্তি হয়, বাকি ক্লাসগুলো আমরা সিক্রেট গ্রুপে নেই, আমরা সব ক্লাস আসলে ওপেন প্ল্যাটফর্মে নেই না। তো আপনি যে ক্লাসগুলো আমাদের ফ্রি ক্লাস আছে সেটা আমাদের পেজে পাবেন। এই যে বিসিএস কনফিডেন্স রাজু নামে যে পেজটা আছে, আমাদের রাজু ভাইয়ের নামে যে পেজটা আছে, এই পেজে আপনি কিছু ক্লাস পাবেন, সব ক্লাস আপু পাবেন না। আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো আমরা হচ্ছে সিক্রেট গ্রুপে দিই অ্যাডমিশন নেওয়ার পরে। তো দুঃখিত, আপনি ফ্রিতে সব ক্লাস পাবেন না আসলে। এই যে ভর্তির ইনফরমেশন গুলো দেখেন স্ক্রলে দেওয়া আছে। যদি কোনো ব্রাঞ্চে ভর্তি হন তাহলে সেই ব্রাঞ্চের নাম্বার আছে, অনলাইনে ভর্তি হলে অনলাইনে ভর্তি হয়ে ফোন দিতে হবে। প্রসেসিং কমপ্লিট করার পরে আপনারা সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে ক্লাস করতে পারবেন। যেমন আজকে ফ্রি ক্লাস সম্ভবত শেষ, তাহলে এরপরে ম্যাথ ক্লাসগুলো আর ফ্রি হবে না, আমাদের সিক্রেট গ্রুপে হবে, এরকম বিষয়। আচ্ছা, 128 128 128 8তম পদ কত? আপনারা কি খেয়াল করছেন পদটা আস্তে আস্তে কমতেছে, প্রথমে 1, তারপরে হাফ, তারপরে 1/4। এটার 8তম পদ 128। দেখি চেষ্টা করে। 8তম পদ সমান সমান x। তাহলে 8তম পদের সূত্র কি? a × r⁷। তাহলে a এর মান হচ্ছে 1 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে পরের পদ ভাগ আগের পদ, মানে হাফ। ঠিক আছে, তাহলে হাফ তার পাওয়ার হচ্ছে 7। এটা হচ্ছে, তাহলে x এর মান কত আসবে? এই যে 1 এর পাওয়ার 7 মানে 1, আর নিচে 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128। অ্যান্সারটা আসলে হবে 1/128, নট 128, কারণ এটা কিন্তু কমছে। এই যে 1 এর পরে হাফ, তারপরে 1/4, এবার হবে 1/8, তার মানে সংখ্যাটা আস্তে আস্তে ছোট হচ্ছে। সো আপনার অ্যান্সারটা 128 আপনি যে লিখছেন, তাহলে তো সংখ্যাটা আস্তে আস্তে বড় হতে হতো। যদি এটা 1, 2, 4
8 এরকম হতো তাহলে আপনাদের অ্যান্সার হয়তো ঠিক হতো, কিন্তু যেহেতু এটা 1/2 1/4, সো এখানে আপনারা এই জায়গায় এসে ক্যালকুলেশনটা মনে হয় একটু ভুল করে ফেলছেন। এটা হবে হচ্ছে 1/2 তার পাওয়ার 7, 1 এর পাওয়ার 7 মানে 1, 2 এর পাওয়ার 7 মানে 128। এরপরে আমরা শিখবো হচ্ছে গুণোত্তর ধারায় সমষ্টির সূত্র, মানে SN। এটা দুইটা সূত্র, একটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, যেখানে r এর মান একের থেকে বড়। আর একটা সূত্র শিখবো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, যেখানে r এর মান একের থেকে ছোট। তাহলে আমরা দুইটা সমষ্টির সূত্র শিখবো, একটা হচ্ছে r এর মান একের থেকে বড়, একটা হচ্ছে r এর মান একের থেকে ছোট। তাহলে সমষ্টির সূত্র কখন বিষয়টা আসবে, ওই যে পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে। তো খেয়াল করে দেখেন এখানে সমষ্টির সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করি। যেমন ধরেন আমাকে অঙ্ক বললো 2 + 6 + 18 এই ধারাটির 6টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি, এইটা ধরেন আমাদের অঙ্ক। হ্যাঁ, তাহলে যে 6টি পদের সমষ্টি, আমরা কি বলছিলাম, SN মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। SN মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র তখনই প্রয়োগ করতে হবে যখন পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাই। তাহলে এখানে যদি পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাই, আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? এখানে r এর মান কত? পরের পদ ভাগ আগের পদ, পরের পদ ভাগ আগের পদ। তাহলে 6 কে 2 দ্বারা বা 18 কে 6 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 3, যেটা একের থেকে বড়। তো খেয়াল করে দেখেন এখানে r এর মান একের থেকে বড়, সো আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব। তাহলে প্রথম সূত্র কি? s 6 6টি পদের সমষ্টি, a মানে প্রথম পদ 2 ইনটু r টু দি পাওয়ার n, তার মানে 3 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 6, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 3 মাইনাস 1। এই যে 2 আর 3 মাইনাস 1 মানে 2 কাটা, 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 হবে হচ্ছে 729। তাহলে 729 বিয়োগ 1, তাহলে অ্যান্সার হচ্ছে 728। তাহলে কখন আমরা এই সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ 1 নম্বর সূত্র প্রয়োগ করলাম? যখন আমাদের r এর মান একের থেকে বড়। কিন্তু অঙ্ক কিন্তু সমষ্টি চাইবে, সমষ্টি না চাইলে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না। সো যখন সমষ্টি চাইবে এবং r এর মান একের থেকে বড় হবে, তখন আমরা 1 নম্বর সূত্র প্রয়োগ করব। আচ্ছা, 2 নম্বর সূত্র কখন প্রয়োগ করব? এই যে যখন এরকম বলবে 1 + 1/3 + 1/9 এই ধারাটির 6টি পদের সমষ্টি কত? খেয়াল করুন। তাহলে এবার r এর মান কত আসবে? এই অঙ্কে r এর মান কত আসবে? 1/3, যেটা একের থেকে ছোট। তার মানে এই অঙ্কে r এর মান একের থেকে বড় যেমন 1 নম্বর সূত্র, ওই অঙ্কে r এর মান একের থেকে ছোট মানে 2 নম্বর সূত্র। তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বর সূত্র কি প্রয়োগ করব? a মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 মাইনাস r, তাহলে 1 মাইনাস r মানে হচ্ছে 1/3 তার পাওয়ার হচ্ছে 6, আর নিচে হচ্ছে 1 মাইনাস r। তাহলে দেখেন উপরে থাকবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার 6 মানে 729, আর নিচে থাকবে 1 মাইনাস 1/3, তাহলে এটা হবে 2/3, আমরা একবারে লিখে দিলাম। উপরে যদি আমরা লসাগু করি 729 বিয়োগ 1, তাহলে এটা হবে 728, আর এই ভাগ থেকে গুণ করে দিলে 3টা যাবে উপরে, 2টা আসবে নিচে।
তাহলে উপরে আমরা লসাগু করলাম আর নিচে আমরা ভাগ করে দিলাম। এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা হবে 200, 3 দুগুণে 6, 3 4 12, আর এটা হবে হচ্ছে 364। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 364 ভাগ 243। এখন সংখ্যা যদি অদ্ভুত হয় তার অ্যান্সারও একটু অদ্ভুত তো লাগবেই। এই হচ্ছে আমাদের টোটাল দুইটা সূত্র, যেখানে আর এর মান একের থেকে বড় এবং আর এর মান একের থেকে ছোট। সবাই একটু দেখে নেন। তাহলে আমরা সমান্তর ধারায় সমষ্টির সূত্র শিখলাম, গুণোত্তর ধারায় সমষ্টির সূত্র শিখলাম। আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে সবার। অঙ্ক দুইটা উঠানো হয়ে গেলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ওকে, এরপরে একটা ছোট্ট সূত্র শিখায় আমরা আজকের ক্লাস শেষ করব। এটা হচ্ছে অসীম ধারার সমষ্টি, এস ইনফিনিটি, অসীম ধারার সমষ্টি। অসীম ধারার সমষ্টির সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে আর এর মানটা -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট। তাহলে কিসের সমষ্টি এটা? অসীম ধারার সমষ্টি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এস ইনফিনিটির সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অসীম ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে আর এর মানটা হতে হবে -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট। যেমন দেখেন 1 প্লাস হাফ প্লাস 1/4, এই ধারাটির অসীম পদের সমষ্টি কত? ইনফিনিটি সংখ্যক পদের সমষ্টি কত? তখন আমরা দেখবো এর আর এর মান কত। এর আর এর মান হচ্ছে হাফ, পরের পদ ভাগ আগের পদ। তার মানে আর এর মান যেহেতু হাফ, -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট, সুতরাং এই অঙ্কের আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয় করতে পারব। যদি ইনকেস এটা এই লিমিটের মধ্যে না থাকে, ধরেন যদি 2 হয়, 3 হয়, 4 হয় আর এর মান,
তখন আপনারা বলবেন অসীম ধারার সমষ্টি নির্ণয়যোগ্য নয়। ঠিক আছে, তাহলে এস ইনফিনিটি সমান সমান এ মানে হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তাহলে ওপরে 1, নিচে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, এই ভাগের 2 নিচে উপরে উল্টে যাবে, অ্যান্সার হবে 2। সূত্র খুব বেশি কঠিন না, প্রয়োগও খুব বেশি কঠিন না, শুধু মনে রাখতে হবে যে এটাই সূত্র। আমরা সূত্রগুলো ভুলে যাই, যার কারণে আমাদের অঙ্ক প্রবলেম হয় বেশি। এটা হচ্ছে অসীম ধারার সমষ্টি। একটা ধারা আপনি শুধু খেয়াল করবেন আর এর মানটা যেন -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট, তাহলে আমাদের সমষ্টি সূত্র এটা। -1 দ্বারা কি করব ভাই, বুঝি নাই। -1 এর থেকে বড় হবে, +1 এর থেকে ছোট হবে। যেমন -2 -3ও যদি হয় আর এর মান, তাহলেই অসীম ধারা নির্ণয় করা যাবে না। মানে ব্যাপারটা এরকম না যে -1 দিয়ে করতে হবে, প্লাস হাফ দিয়ে করছে এরকম না। যেমন +1/3 +1/2 এটা দ্বারাও যদি আপনি করেন তাহলে হবে, কিন্তু +2 +3 যখনই আর এর মান হয়ে যাবে সেটার অসীম ধারা নির্ণয় করা যাবে। আচ্ছা, আপনারা একটা অঙ্ক করেন। .05 ধারাটির অসীম পদের সমষ্টি কত? তাহলে এখানে আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 0.5। তাহলে এটা উঠাই দিলে হচ্ছে 100 আর এটা উঠাই দিলে 10, কাটাকাটি করলে 10, তার মানে আর এর মান হচ্ছে 1/10। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি যেহেতু পয়েন্টের অঙ্ক, তার মানে 0.1। তাহলে এস ইনফিনিটি, দেখেন এই যে আর এর মান 0.1 মানে -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট। তাহলে এ ডিভাইডেড বাই 1 মাইনাস এই যে আর, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তাহলে এটা হচ্ছে এ 1 মাইনাস 0.1 মানে হচ্ছে 0.9, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, তাহলে ওটাই আমরা উঠাই দিতে পারি, অ্যান্সার হচ্ছে 5/9। তাহলে আমরা অসীম ধারার সমষ্টি শিখলাম। যদি আর এর মান 1 থেকে -1 এর থেকে বড় অথবা +1 এর থেকে ছোট হয়, তাহলে আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো, তাছাড়া আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ধারা। ধারায় আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা। স্বাভাবিক সংখ্যার ধারা আমরা শিখলাম হচ্ছে 3টা সূত্র। এরপরে আমরা কি শিখলাম? এরপরে আমরা শিখলাম হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারায় আমরা শিখলাম হচ্ছে 3টা সূত্র। এরপরে আমরা শিখলাম গুণোত্তর ধারা। গুণোত্তর ধারায় প্রধানত শিখলাম 2টা সূত্র, আর এই লাস্টে একটা ইনফিনিটি মানে অসীম ধারা সূত্র সহ 3টা সূত্র। এই 9টা সূত্রকে আপনারা ভালো করে ব্যবহার করা শেখেন। এই 9টা সূত্রের ব্যবহার যদি আপনারা ভালো করেন, আমার মনে হয় আপনাদের ধারায় আর কোনো প্রবলেম তৈরি হবে না। ঠিক আছে, আর 3 দিন ফ্রি ক্লাস নিলাম, জানি না কতটুকু শিখাতে পারছি।
হ্যাঁ, বা আমাদের সেবা আপনাদের কতটুকু ভালো লাগছে, টুকটাক প্রবলেম আসলে হয়, আমাদের যে ভাই আমাদেরকে এটা ধরায় দিচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এরকম যদি আপনারা আরো কোনো সমাধান আমাদেরকে দিতে পারেন যেটা করলে আপনাদের সার্ভিসটা আরো ভালো হবে, আমরা এগুলো করতে চাই, আমাদের এখানে কোনো আপত্তি নাই। সময়ের সাথে আমাদেরকে সময় দিতে হবে, কারণ যে কোনো জিনিস পারফেক্ট হতে একটু সময় লাগে। তারপরে হচ্ছে যে আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের নিচে স্ক্রল করা আছে, আপনারা সংশ্লিষ্ট ব্রাঞ্চে ভর্তি হতে পারেন, অথবা অনলাইনে যে নাম্বার দেওয়া আছে সেখানে ভর্তি হতে পারেন। আমাদের অনলাইনে শুধুমাত্র প্রিলি, কিছুদিন পর রিটেনের কোর্স চালু হবে। আমাদের অফলাইনে কিন্তু খুব সুন্দর দারুণ একটা কোর্স চালু আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশনের এই কোর্সটা আমরা শুধু অফলাইনে করাচ্ছি, অনলাইনে করানো সম্ভব না। এই জন্য এই সার্ভিসটা আমরা এই বছর থেকে শুরু করছি, কনফিডেন্স। এই ফাউন্ডেশন কোর্সে আমাদের 8 থেকে 9 মাস এই বছরের জন্য, সামনের বছর থেকে এই কোর্সটা 1 বছরের হবে। এই ফাউন্ডেশন কোর্সে আমরা বেসিক ক্লিয়ার করার জন্য, বেসিক থেকে আপনাদেরকে তৈরি করার জন্য একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যেমন ম্যাথের ক্ষেত্রে ধরেন আমরা 8, 9, 10 এর যে বোর্ড বইগুলো আছে, কোনো সিলেবাস না, মানে প্রিলি বা রিটেন চিন্তা করে না, আমরা এই বোর্ড বইয়ের অঙ্কগুলো আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব জবের পরীক্ষার আলোকে। এরকম প্রায় আপনি ফাউন্ডেশন কোর্সে আমরা 29টা 30টার মতো ম্যাথ ক্লাসই শুধু দিব, ইংলিশ ক্লাসও এরকম 30টার মতো ক্লাস হবে, অন্যান্য সাবজেক্টেরও তো ক্লাস আছেই। 8 মাস ধরে আপনি এটা শিখতে পারবেন, অর্থাৎ প্রতি মাসে 3টা করে ক্লাস, তার অ্যাসাইনমেন্ট দিব, 9, 10 এর বইয়ের অঙ্কগুলো করে নিব। তো যারা 8, 9, 10 বা বোর্ড বইয়ের অঙ্কগুলো পারবে, আমার মনে হয় তাদের প্রিলি হোক বা রিটেন হোক, কোনো ক্ষেত্রেই কোনো অসুবিধা থাকবে না। তো আপনারা যারা অনলাইনেই করবেন তারা অনলাইনে শুধু প্রিলি ক্লাস করার সুযোগ পাবেন। তো আপনারা যারা অফলাইনে করার সুযোগ আছে, আপনারা চেষ্টা করবেন। আমাদের এই কোর্সটা অনেক লম্বা একটা কোর্স, প্রায় 2.5 বছরের একটা কোর্স। আমরা চাই এখানে একটা স্টুডেন্ট একদম জিরো থেকে নিজেকে তৈরি করে নিয়ে একটা ভালো চাকরি পাবে, এরকম ভাবে আমরা একটা স্টুডেন্টকে তৈরি করতে চাই এই ফাউন্ডেশন কোর্সে। তো আপনারা চাইলে আমাদের অফলাইন ব্যাচে, মানে অফলাইন ব্রাঞ্চগুলোতে এসে সংশ্লিষ্ট যে আমাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে কোর্সের ডিটেলসটা আরো ভালো করে শুনে আপনারা এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন। আমার মনে হয় যাদের দুর্বলতা আছে, যারা অঙ্কে দুর্বল, ইংলিশে দুর্বল, বা যারা চান যে আমি একটু লম্বা সময় ধরে নিজেকে তৈরি করব, একবারে প্রিলি, রিটেন এবং ভাইবার জন্য ভালো করে নিজেকে তৈরি করে তারপরে পরীক্ষা দিব, তাদের জন্য কিন্তু এই কোর্সটা একটা সুপার কোর্স। এই কোর্সে প্রথমে আমরা ফাউন্ডেশন করাবো 8 মাস, তারপরে প্রিলির এক্সামের আগে 3 থেকে 4 মাসের একটা শর্ট কোর্স করাবো, তারপরে রিটেনের একটা 4 থেকে 5 মাসের কোর্স করাবো, তারপরে ধরেন আপনি ভাইবার ক্লাসগুলো এখানে করতে পারবেন এই কোর্সের আওতায়। তারপরে হচ্ছে যে ধরেন আপনি প্রিলি বা রিটেন বা ফাউন্ডেশনের কোনো ক্লাস মিসিং হয়ে গেছে বা আপনি করতে পারেননি, আপনি 30 বছর বয়স পর্যন্ত, মানে আপনি আনলিমিটেড টাইম ধরে এই ক্লাসগুলো রিপিট করতে পারবেন। এটা শুধু অফলাইনে, কিন্তু আমি অনলাইনে কিন্তু এরকম কোনো সুবিধার কথা বলছি না, অনলাইনে এরকম কোনো সুবিধা নাই। হ্যাঁ, তো আপনারা যদি অনলাইনে না করে অফলাইনে কোনো ব্রাঞ্চে করেন, আপনারা চেষ্টা করেন যেন সেখানে ফাউন্ডেশন কোর্সটা করা যায়। আমরা ফাউন্ডেশন কোর্সের ব্যাপারে আপনাদেরকে বলছি কারণ হচ্ছে এটাতে আমাদের ইচ্ছা আছে, আমরা খুব মানে ভালোভাবে একটা ছাত্রকে একদম জিরো থেকে তৈরি করার চেষ্টা করব। যারা অঙ্কে ভালো, ইংরেজিতে ভালো, বা অনেক নিজের একটা প্ল্যান আছে, যার শুধু মানে জাস্ট টাচ লাগবে, ভালো করে দেখার দরকার নাই, নিজের একটা প্ল্যান আছে, আপনি পড়তে পারেন, তাদের আবার ফাউন্ডেশনে ডাকছি না। ফাউন্ডেশনে আমরা ডাকছি যারা তুলনামূলক একটু দুর্বল তাদেরকে, কারণ এখানে আমরা খুব ধীরে সুস্থে ক্লাসগুলো আগাবো, খুব বেসিক গুলো বুঝাবো, অ্যাসাইনমেন্ট দিব, আপনাদেরকে সেই কাজগুলো বাসা থেকে করে নিয়ে আসতে হবে। আমাদের নর্মাল যে প্রসেস, ধরেন এতদিন পর্যন্ত আপনারা কনফিডেন্সে যে জিনিসগুলো শুনে আসছেন, যে অনলাইনে না অফলাইনে আর কি, যে পরীক্ষা হয় একরকম, ক্লাস হয় আর একরকম, তো ফাউন্ডেশনে আমরা ব্যাপারটাই ভিন্ন করে ফেলছি। ফাউন্ডেশনে আমরা পরীক্ষাও রাখবো কম, প্রতি মাসে ক্লাসের উপরে ভিত্তি করে, শুধু ক্লাসের উপরে ভিত্তি করে 2টা করে পরীক্ষা রাখবো। সো এখানে আপনি 8টা মাস সময় পাবেন খুব ধীরে সুস্থে নিজেকে তৈরি করার জন্য। তো আপনারা মোস্ট ওয়েলকাম। আমাদের অফলাইনে যতগুলো ব্রাঞ্চ আছে নাম্বারগুলো আমাদের স্ক্রলে দেওয়া আছে, আপনারা দেখে নিজেদের কাছাকাছি যে ব্রাঞ্চটা হয় সেই ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে আপনারা ফাউন্ডেশন, প্রিলি যে কোর্স হোক সেখানে করতে পারেন। আমাদের অনলাইনেও আমাদের শুধু প্রিলি কোর্সটা চালু থাকবে, ফাউন্ডেশনটা আসলে অনলাইনে করানো সম্ভব হবে না, মানে অনেক কাজ আছে যেগুলো অনলাইনে সম্ভব হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে অফলাইনে গেলে ফাউন্ডেশন করার জন্য, আর অনলাইনে যারা ভর্তি হবেন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আপনাদের সাথে আমার দেখা হবে, জুমে কথাও হবে আশা করি। এইভাবে ক্লাস করার থেকে জুমে গল্প করে ক্লাস করতে অনেক ভালো লাগে।
তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।